শোবিজ দুনিয়ায় নাকি বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হয় না, তবে এমন অনেক বন্ধুত্ব আছে এই কাদা ছোড়াছুড়ির ভিড়ে একে অপরের হাত শক্ত করে ধরে রাখে। আজ আমাদের সাথে আছেন এমন দুজন মানুষ যাদের একজন তার কথার জাদু আর দারুণ উপস্থাপনার মাধ্যমে যে কোনো সিরিয়াস পরিস্থিতিকেও মুহূর্তে পানির মতো হালকা করে দিতে পারেন, আর অন্যজন তার মিষ্টি কণ্ঠের সুমধুর গানে খুব সহজেই গলিয়ে দিতে পারেন আপনার মন। বলছিলাম দেবাশিস বিশ্বাস এবং দিঠি আনোয়ারের কথা। পোলার ঈদ বন্ধুত্বের উৎসব, তাদের বন্ধুত্বের গল্পে আজ আমরা জানবো এই দুই তারকার বন্ধুত্বের কিছু গল্প। তো দেবাশিস দা এবং দিঠি আপা, কেমন আছেন আপনারা? প্রথমে ঈদ মোবারক বলছেন না, শক্ত করে প্রথমে আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা তোমাকে এবং স্টার নিউজের সব দর্শক। ধন্যবাদ। আচ্ছা, এই তো আপনারা তো খুবই ক্লোজ ফ্রেন্ডস, ছোটবেলা থেকে একসাথে, আপনাদের বাবারও খুব ক্লোজ ফ্রেন্ডস। তো এই যে ছোটবেলা থেকে একসাথে অনেক ঈদে অবশ্যই আপনারা এক হয়েছেন, এই ঈদের শোতে এই কাহিনী দিয়ে আমরা শুরু করতে চাই যে আপনাদের ঈদ কেমন কাটতো এবং কি কি করতেন আপনারা একসাথে, কেমন মজা করতেন? আমার কাছে মনে হয় যে আমরা ফ্রেন্ডস কম ফ্যামিলি বেশি। আমরা ফ্যামিলি প্রথম, ফ্রেন্ডস পরে। এবং আমাদের কিছু থাকে না যে এমন কিছু ফ্যামিলি যারা ফ্যামিলির থেকেও বড়, হ্যাঁ, তো সেরকম ফ্যামিলির বাসিন্দা আমরা। আমাদের যে এই বন্ধুত্ব, এটা আসলে ফ্যামিলিগতভাবেই পাওয়া। কারণ আমার বাবা, তার বাবা অর্থাৎ শ্রদ্ধেয় কাজী মাজহারুল আনোয়ার, শ্রদ্ধেয় দিলীপ বিশ্বাস, তারা জীবনের পথ চলাটা একসাথেই শুরু করেছিলেন এই জগতে, এবং পথ চলতে চলতে তারা একই সাথেই সাফল্যের মুখ দেখেছেন, এবং তারপর থেকে তাদের বন্ধুত্ব আমৃত্যু অটুটি ছিল। তো সেক্ষেত্রে আমি ওকে, আমার কাছে মনে হয় যে দিঠি আমার কাছে বোন বেশি, বন্ধু পরে, আগে ও আমার ফ্যামিলি। সেটাই আসলে ছোটবেলা থেকে আমরা কিন্তু একসাথেই বড় হয়েছি এবং প্রধান আড্ডা যেটা হতো সেটা হতো শ্রদ্ধেয় সত্য সাহা ওনার বাসায়। কারণ শ্রদ্ধেয় সত্য সাহা হচ্ছে দিলীপ কাকুর, মানে বাপিদার যিনি শ্রদ্ধেয় বাবা, শ্রদ্ধেয় দিলীপ বিশ্বাস, ওনারা কিন্তু আত্মীয়, মানে ভাই, হ্যাঁ, মিসেস সত্য সাহা এবং বাপিদার মা, ওরা দুজন আপন বোন। আর বাবার জিনিসটা হলো যে বাবার কিন্তু চলচ্চিত্রে আগমনটা শ্রদ্ধেয় সত্য সাহার হাত ধরে। তো বাবা এবং দিলীপ কাকু দুজনের বন্ধু বলো বা গুরু বলো বা যেটাই বলো, ভাই বলো, সব কিছুই ছিলেন শ্রদ্ধেয় সত্য সাহা। আপনারা যেহেতু একসাথে অনেক সময় কাটিয়েছেন, এখনো কাটাচ্ছেন, ছোটবেলার কিছু মেমোরিজ, খুব মজার কিছু স্মৃতি যেটা আমাদের সাথে আমি একটু আগে শুনছিলাম যে আপনারা অনেক ছোটবেলায়, আমি ভাবছিলাম যে দেবাশিস দা দুষ্ট হবেন, কিন্তু দেবাশিস দা বলছিলেন যে না, আমি শান্ত ছিলাম এবং তুলনামূলকভাবে একটু দুষ্ট ছিলেন। দিঠি একটু তৎকালীন সময়, মানে ছোটবেলার গল্প, একটু টম বয়স ছিল, হ্যাঁ, কিন্তু আমাদের মধ্যে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছোটবেলা থেকেই ছিল। কিন্তু চুপচাপ থেকে যে দুষ্টমিটা, সেটা আমি করতাম না, কেউ টেন না পায়। দুষ্টমির ভাগটা পুরোটা, ম্যাক্সিমামটা আমার উপরই থাকতো, কিন্তু কেউ বুঝতোই না যে আসল কাজটা কে করছে। কিন্তু আমি টের পেয়ে যেতাম, মানে দেবাশিস দা এবং ইমন সাহা এবং আমার ভাই উপল, এরা তিনজন মানে খুব ভালো, আমি বলবো যে ভাই বলো বন্ধু বলো ওটাই। তো ওরা তিনজন যে উল্টোপাল্টা কাজগুলো করতো, ওগুলো সাক্ষী ছিলাম আমি। আমাকে ওরা ভয় পেত, কারণ সব কিছুতে আমাকে ওরা রাখতে চাইতো না, কারণ আমি সব কিছু গিয়ে ফাঁস করে দেয় গায়ত্রী আন্টি কিংবা রমলা আন্টিকে বলে দিতাম। আমাদের মানে পথ চলার যে জায়গার একটা খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে স্কুল। হ্যাঁ, শৈশবের অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু স্কুল। আমরা কিন্তু একই স্কুলেই পড়াশোনা করেছি, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল। তো ওই যে বললাম, বন্ধুত্বটা সব দিক থেকেই অনেক বেশি গাঢ়, মানে একসাথে স্কুলে যাওয়া, স্কুলের ভিতরে দেখা হওয়া, বিভিন্ন সোশ্যাল প্রোগ্রামে দেখা হওয়া, আমাদের বাড়িতে ওনাদের আসা, ওনাদের বাড়িতে আমাদের যাওয়া, আসলে কোনোটাই আমরা আমাদের বাড়ি মনে করতাম না, সবই আমাদের বাড়ি, ব্যাপারটা এরকম ছিল। এবং আমাদের খেলাধুলাটাও কিন্তু একটু ডিফারেন্ট। আমি বলবো যে ছোটবেলায় তো মানুষ কত ধরনের খেলাধুলা খেলে না, কানামাছি, ভোগ, এটা ওটা, বাট আমাদের পুরো ব্যাপারটাই ছিল সিনেমা ঘিরে। মানে আমরা সিনেমা খেলতাম, মানে একদম তখন থেকেই শুরু সিনেমার ব্যাপারটা। কারণ কেনই বা নয়, একটা ভিলেন ও নায়িকা, আমি হিরো বা আমি ভিলেন, আমার ভাই পরিচালক, আর ডিরেক্টর হচ্ছে উপলদা, এরকম খুব মজাদার, আমি বুঝতে পারছি অসম্ভব। এবং আমরা তো যে তৎকালীন সময় তো পেপার পত্রিকায় সিনেমার অ্যাডগুলো আসতো, আমরা ওগুলো
কাটিং করে রাখতাম, কেটে আমরা করতাম কি জানালার গ্রিলে টাঙিয়ে দিতাম, মানে রিলিজ করতাম, নিচে কতগুলো কাগজ দিতাম, দিয়ে বলতাম কি এই কাগজগুলো সকাল থেকে রাত পর্যন্ত যদি থাকে তাহলে এই সিনেমাটা সুপারহিট হবে, পড়ে গেলে সিনেমাটা ফ্লপ হয়ে যাবে, মানে এই ধরনের অদ্ভুত মানে আমরা খেলা। আমাদের মানে পুরো জিনিসটাই সিনেমা ঘিরেই ছিল আর কি। আমি আবারও আপনাদের ছোটবেলার গল্পেই যেতে চাই, কারণ আমার খুবই ইচ্ছা যে আমি জানবো। আপনারা তো বলছিলেন যে আপনারা খুবই মজা করেছেন, একসাথে অনেক সময় কাটিয়েছেন। সেক্ষেত্রে এমন কোনো মজার কাহিনী যেটা দেখা যায় না, আমরা অনেক দুষ্টুমি করি ছোটবেলায় কাজিনদের সাথে, দেখা গেল দুষ্টুমি করতে করতে সিরিয়াস কিছু হয়ে যায়, তখন ভয় মনে হয় যে কি হলো এটা কিছু এরকম না, কোনো আমাদের কিছু কি- আমাদের সিরিয়াসলি দুষ্টুমি করতাম, দুষ্টুমি করে কখনো সিরিয়াস হইনি। মানে আমরা কিছু ইভেন আছে ঘটে আমরা যাওয়া। আমরা WWF খেলেছি বিছানার মধ্যে ধীম ধাম, মানে ওই যে বললাম ও মানে ওর সাথে আমি মারামারি করেছি। হ্যাঁ, কিন্তু তখন মানে ওই ব্যাপারটা আসেনি যে একটা মেয়ে আমি একটা ছেলে, বা ওই ব্যাপারগুলোই আমাদের মধ্যে কখনো ছিল না। না কোনো একটা মজার এমন ব্যাপার দুর্ঘটনা হয়েছে, যে বাবার কারণ- বকা খেলেন এরকম কিছু? হ্যাঁ, তিনজন একই মেয়েকে পছন্দ করত ছোটবেলায়, তিনজন একই মেয়েকে পছন্দ করতে, একই মেয়ের পিছনে তিনজন ঘুরছে, এরকম একটা বিষয় এটা হয়েছিল। এটা কেমন, মানে কতটুকু ছোট ছিলেন আপনি তখন? না মানে ওই পছন্দ করার মতন বয়স তখন হয়েছে। বোঝার মতো বয়স হয়েছে। আর আমি যখন টের পেলাম, আমাকে দিয়ে আবার মাঝে মধ্যে চিঠি চালাচালি করা হতো। তো যেহেতু মেয়েটাকে আমি চিনতাম, আসলে ছোটবেলার বিষয় তো অনেকটা না বুঝেই আসলে এগুলা করা। আর আমি করতাম কি, ওদের সাথে খুব বিশ্বস্ত থাকার চেষ্টা করতাম, কিন্তু ঠিকই বলে দিতাম কি গায়ত্রী আন্টি কিংবা রমল আন্টি কিংবা আমার মাকে, মা জানো আজকে তো ভাইয়া এটা করেছে, গায়ত্রী আন্টি জানো দেবাশিস দা কিন্তু এটা, হ্যাঁ তুমি একটু খেয়াল রেখো। আমি ছিলাম ডাবল ফেসড। ক্রিমিনাল। আপনাদের বাবার একসাথে চারজন, প্রথম সিনেমাটার সমাধান। তো এখানে আমি আরেকটা গল্পের মিল পাই দেবাশিস দার সাথে। দেবাশিস দা যখন প্রথম পথের প্যাচালি আসে, এবং আমি যতটুকু শুনেছি আপনারাও চারজন ছিলেন হ্যাঁ, প্রথম যখন আপনারা লেখেন, রেডি করেন, শুরুটা আমাদের সেটার গল্পটা জানতে চাই। আর এই মিলটাও কিন্তু অদ্ভুতভাবে মিলে গেল যে সেখানেও চারজন, আসলে কি এখানেও চারজন। ওখানের ব্যাপারটা ছিল, টু বি ভেরি অনেস্ট, একটা আমরা তখন ইউনিভার্সিটিতে পড়ি, কেউ আমার সিনিয়র, কেউ আমি পড়ছি, সেও পড়ছেন। মজার ব্যাপার হচ্ছে এই চারজনের একজন কিন্তু আমাদের আবার স্যার ছিলেন, মানে ওই ইউনিভার্সিটির। ওনার নাম ছিল আলমাস কবির। তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে যখন আমি বের হব, বাকিরা তো আগে বেরিয়ে গেছে, আর স্যার তো স্যারের জায়গায় আছে, তো কিছু একটা করবো, সামথিং। এখন কি করবো জানি না, তবে হঠাৎ মনে হলো যে একটা স্ট্রিট শো করি, যেটা বাংলাদেশে এখনো হয়নি, এই টাইপের কিছু একটা। তো ওটারই আদলে আমরা চিন্তা করলাম যে কিছু একটা করি। এখন করলাম, স্ক্রিপ্ট লেখা হয়ে গেল, আমি এবং প্রবল ভাই, তানভীর হোসেন প্রবল, যিনি ওটার ডিরেক্টর ছিলেন, সব কিছু হলো। কিন্তু প্রবলেম হচ্ছে যে দুটো জিনিস, একটা হচ্ছে ফান্ডিংয়ের সমস্যা হয়ে গেল, মাত্র তখন ইউনিভার্সিটি থেকে বেরিয়েছি। আরেকটা হচ্ছে যে উপস্থাপনা কে করবে, কারণ এই ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করতে গেলে খুব চটপটে একটা লোক লাগবে, এবং খুব নির্ভীক টাইপের একটা লোক লাগবে, যে একটা মেয়ের সামনে গিয়েও বলতে পারবে হঠাৎ করে যে আপু আপনার তো 2টা কান 3টা কান হলে ভালো হতো না, বেশি শুনতে পাইতেন। তো এখন এই ধরনের কথা কে বলবে? আপাতত আমরা প্রথমে বাজেটের দিকে মন দিলাম। বাজেটের জায়গা থেকে আমি বাবার শরণাপন্ন হলাম যে বাবা, টোটাল বাজেট হচ্ছে 2টো এপিসোড করবো আমরা, 20,000 টাকা লাগবে, 10,000 টাকা করে তৎকালীন সময়, 2000 সালের গল্প। তো ভালো কথা, বাবা বলছে ঠিক আছে 5,000 টাকা দিলাম, কিন্তু ফেরত দিতে হবে। আমরা মাঝে দিয়ে দিব, অসুবিধা নেই। তো এরকম করে যে যার জায়গার থেকে 5,000 করে করে চারজন, 4 5 20 20,000 টাকা হলো। শুটিংয়ে নামলাম, শুটিং করলাম। তার আগের গল্প হচ্ছে যেদিন শুটিং করবো তার সব রেডি, উপস্থাপক খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা অনেকদিন ধরে হান্ট করেছি যে কেউ একজনকে উপস্থাপনায় দিব দায়িত্ব। তো যাই হোক, শুরু হলো, 2টো এপিসোড করলাম। এপিসোড করার পরে এটা একটা নির্দিষ্ট একটা চ্যানেলে, এর আগে 2টো চ্যানেলে জমা পড়লো। 2টো চ্যানেল জমা পড়ার পরে 2টো চ্যানেল থেকে রিজেক্টেড ছিল। তৎকালীন সময় 3টা চ্যানেল ছিল। তো থার্ড 21শে টিভি ওনারা আমাকে ফোন করলেন। তো আমি বললাম যে না, আর অপমান সহ্য হয় না, কারণ এর আগে 2বার শুনেছি যে বেয়াদব, বাজে অনুষ্ঠান, এটা কি ধরনের, মানে একদম একেবারেই তো different type এর একদম একটা, ডিফারেন্ট, তো এটা কেউ নিতেই পারছে নিতে না। পারছে না। তো থার্ড যখন যে চ্যানেলের থেকে আমাকে কল আসলে, আমি বললাম না ভাই যাবো না, আবার যেচে পড়ে গিয়ে অপমানিত হয়ে ফেরত আসার কোনো মানে নেই। তো গেলাম, তারপরে ও বললো যে না ঠিক আছে, এই সেই, আমি বললাম যে, বললো যে আমরা এই অনুষ্ঠানটা নেব। তো যিনি এই কথাটা বলছিলেন তিনি তৎকালীন সময় ওই চ্যানেলের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, উনি একজন বিদেশি ছিলেন, সাইমন রিং ওনার নাম। আমি জিজ্ঞেস করলাম একটা কথা যে আপনি কেন এই প্রোগ্রামটা নিচ্ছেন, এটা কিন্তু রিজেক্টেড অনুষ্ঠান 2টা চ্যানেল থেকে, আর আপনি তো ভাষাই বুঝেন না, আপনি কি বুঝলেন এই অনুষ্ঠান নেবেন কেন? তো প্রবল ভাই এবার হাতটা চাপে, আরে নিতে দিন না। আমি বললাম আমার তো জানতে হবে। তো বললো যে আসলে বেসিক্যালি আমার ড্রাইভার আমার কাছে চাবিটা জমা দিতে এসেছিলো, চলে যাবে ওর ছুটি।
ড্রাইভার চাবিটা জমা দিয়ে আমি তখন স্ক্রিনে আপনাদেরটা প্রিভিউ করছিলাম, তো দেখে মনে হলো যে ও ড্রাইভার দেখে একটু আটকে গেল, হাসে, মজা পায়, চলে যায়। এরপর আমি কফি আনাতে বলেছি, আমার যে পিএসছে সে কফি নিয়ে এসছে, সেও দেখি একই রিয়াকশন দেয়। তো 4-5 জনের রিয়াকশন দেখে সে বুঝেছে যে এটা সর্বসাধারণের জন্য একটা অনুষ্ঠান, বাহ, এটা অবজারভেশন পাওয়ার তার খুব ভালো ছিল। বেশি ছিল। হ্যাঁ, এইভাবেই যাত্রা শুরু। আমি হঠাৎ করে উপস্থাপক হয়ে গেলাম আর কি। আমার উপস্থাপক হওয়ার কোনো রকম কোনো প্ল্যানও ছিল না। দেবাশিস দা হচ্ছে সার্বজনীন, মানে সব ধরনের অনুষ্ঠানে সে এতটাই পারদর্শী, কথা বলে এত সুন্দর যে আমি মুগ্ধ হয়ে শুনি তার কথা। থ্যাংক ইউ। এবং অনেক সময় তার সামনে কথা বলতে আমার কাছে একটু হেসিটেশন হয় যে হচ্ছে কিনা, ফাম্বল হচ্ছে কিনা, এটা এ ধরনের একটা বিষয়। আর আরেকটা মজার বিষয় আমার যেটা ভালো লাগে যে দেবাশিস দা তো উপস্থাপক অবশ্যই, পরবর্তীতে তিনি তো পরিচালক হিসেবেও, নির্মাতা হিসেবেও তার একটা মানে আমি বলবো যে সুনাম খ্যাতি যেটাই বলো সেটা হয়েছে। তো বাবার প্রযোজিত ছায়াছবিতে যেমন দিলীপ কাকু পরিচালনা করতেন, তো দেবাশিস দা যখন প্রথম ছবি পরিচালনা করেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ, বিখ্যাত একটি ছায়াছবি, জনপ্রিয়, সেখানে বাবাকে গীতিকার হিসেবে আমি মানে না গো ধরে রাখা, আমি একদম গো ধরে রেখেছিলাম যে গাজী কাকা যদি আমার ছবির গান না লেখে আমি ছবিই বানাবো না। তো মানে কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এরকম মহিরুহ একজন লোক, হ্যাঁ, সে আমার পিতৃতুল্য, আমার বাবার মতোই একদম, ওই স্নেহেই আমরা বড় হওয়া। তো কিন্তু ওনার সামনে গিয়ে যে অ্যাপ্রোচ করবো যে কাকা আমার ছবি বানাচ্ছি, একটা গান কি লিখে দেবেন, এই সাহস আমার একেবারেই ছিল না। আমার বাবাকে আমি রিকোয়েস্ট করলাম যে একটু বলো, তখন বাবা গিয়ে বললো যে ও তো ছবি বানাচ্ছে, গাজী ভাই আপনি একটু একটা গান লিখে দেন। বলে এটা আবার এত এত কথা বলার কি আছে? এরপরে বাসায় সিটিং হলো, এই বিখ্যাত গান, সবগুলো গানই তখন সুপারহিট ছিল ওই ছবি। তোমার আমার বিয়ের কথা রাখবো না গোপন, জানুক জানুক দেশবাসী জানুক সর্বজন, যেটা, তারপরে আমি ছিলাম একা একা, তোমার সাথে হলো দেখা, বিখ্যাত বিখ্যাত সব গান সব। এবং গাজী কাকার একটা ম্যাসমেরাইজিং ক্ষমতা ছিল, আমি একটু বলি, উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য লিরিসিস্ট অফ আওয়ার কান্ট্রি, অল দ্য লিরিসিস্ট, গাজী কাকা খুব সহজবোধ্য ভাষায়, সাধারণ কথায় এমন অসাধারণ কিছু গান, কিছু গান কি তার ম্যাক্সিমাম গানই অসাধারণ, এবং ম্যাক্সিমাম গানগুলো তিনি এত সাধারণভাবে সাধারণ ভাষা প্রয়োগ করে গানগুলো লিখতেন। তো সেটা এখনও বিস্ময়। এখন অনেক লিরিসিস্ট আছে যারা চেষ্টা করেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দেবাশিস দা বললো না বাবার কথা, গান লেখার কথা, তো বাবাকে আমি দেখতাম খুব অল্প সময় গান লিখতো। মানে এমনও হয়েছে যে বাবা তখন 70-এর দশকের কথাই আমি বলছি, 80 দশকে, মানে একই দিনে 8টা-10টা করে তাকে গান লিখতে হতো। তো অনেক সময় সে ভুলে যেত যে কোন স্টুডিওতে তার সিটিং। তো এরকম একটা বিষয় হয়েছিল যে সত্য কাকু স্টুডিওতে বসে আছে, গানের সব কম্পোজিশন সব কিছু হয়ে গেছে, সিঙ্গার এসে বসে আছে, কিন্তু গানের কথা বসানো হয়নি। তো বাবা ভুলেই গিয়েছেন, বাবা অন্য কারোর সাথে কাজ করছেন। তখন তার এত মোবাইলের যুগ ছিল না, তো কোনো মতে খবর টবর নিয়ে বাবাকে পাওয়া গেল এক মিউজিক ডিরেক্টরের বাসায়। তখন সত্য কাকু অস্থির যে গাজী তোমার এখানে আসার কথা, লিরিক নেই, সিঙ্গার বসে আছে, গান রেকর্ড করতে পারছি না। আমার মনে আছে তখন বাবার টেলিফোনে তাকে গানটা দেন এবং 5 থেকে 7 মিনিটের মধ্যে বাবা, মানে তৎক্ষণাৎ, আসলে এটা একটা মিরাকল আমি বলবো, এটা গড গিফটেড, একদম সৃষ্টিকর্তা প্রদত্ত। হ্যাঁ, কারণ এটা মানে সৃষ্টিকর্তার এত বেশি আশীর্বাদ ছিলেন, মানে ছিল এনাদের উপর। আর ছোটবেলায় আমি যেটা দেখতাম যে বাবা হাঁটতে হাঁটতে তার দুটো লাইন মাথায় আসতো, সুরও চিন্তা করতেন, আমাকে বলতেন যে মা একটু খাতায় লিখে রাখো আর সুরটা হারমোনিয়ামে তুলে রাখো। ট্যালেন্টেড, মানে এটা খুবই ট্যালেন্টেড একটা ব্যাপার। গানের কথা যেমনটা শুনছিলাম, আমরা গান শুনবো আপনাদের থেকে অবশ্যই। তার আগে যেহেতু ঈদ আয়োজন, ঈদের অনুষ্ঠান, ঈদ নিয়ে আসলে আপনাদের কেমন সবসময় প্ল্যানিং থাকে বা কিরকম প্রস্তুতি আপনাদের থাকে? ঈদটা তো সবসময় পারিবারিক কেন্দ্রিক, আমরা বলবো যে একসাথেই ঈদ হতো, এবং প্রতি ঈদে আমাদের বাসায়, মানে দুপুরবেলা হোক বা সেটা রাতের বেলা হোক, মানে প্রত্যেকে আসবে। সেখানে দিলীপ কাকুরা থাকবে ফুল ফ্যামিলি সহ, মানে দেবাশিস দ্বারা, তারপর শ্রদ্ধেয় সত্য স্যার পুরো ফ্যামিলি, ইমন শাহ, তারপরে আজিজুর রহমান চাচা, ওনাদের পুরো ফ্যামিলি। মানে ঈদ মানে একসাথে তো তারা হবে, সারা বছরই একসাথে কাজ করছে। মনে হয় বাসায় বেশি সময় দেওয়া হতো, পরিবারে বেশি সময় দেওয়া হতো। এবং ঈদের সময় একটা ব্যাপার থাকে না, নতুন কাপড় চোপড়, এরকম নতুন জামা কাপড় পরে কে কি পরেছে, একটা কম্পিটিশনের ব্যাপার, কার কয়টা ড্রেস হচ্ছে তখন, এবং সালামির ব্যাপারটা, সালামি হলো। আরেকটু ডিফারেন্ট একটা অ্যাঙ্গেলে বলি, সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটা তুমি সব জায়গাতে পাবা না। সেটা হচ্ছে যে গাজী কাকার ছবি, আমার বাবার ছবি, ওনারা ঠিক করে নিতেন যে এই ঈদে রিলিজ হবে, মানে রোজার ঈদে হয়তো রিলিজ হলো আমার বাবার ছবি,
কোরবানি ঈদে রিলিজ হলো গাজী কাকার ছবি। আবার এরকম আছে যে রোজার ঈদে এই বছরের রোজার ঈদে বাবার ছবি, তো ওই বছরের রোজার ঈদে বাহ। গাজী কাকার ছবি। এবং আমরা একসাথে একসাথেই। বাপিদা মনে আছে আমরা কিন্তু সিনেমা হলে আমরা একসাথে সিনেমা হলে যেতাম। আমরা ফার্স্ট ডে ফার্স্ট শোটা দেখতাম দর্শক শ্রোতাদের সাথে, এবং দর্শকরা কোন ডায়লগের সাথে কোন গানের সাথে কি করছে তালি রিয়াকশন দিচ্ছে দিচ্ছে, মানে রিয়াকশন ইভেন মানে গাজী চাচা কিংবা আমার বাবার থেকেও আমাদের আগ্রহ বেশি থাকতো। আমরা একটু শুনছি যে পথের প্যাচালি যেমনটা শুরু হয়েছিল আমরা তখন পেয়েছিলাম, এবার হয়তো বা নতুন করে কি সেটা আসার সম্ভাবনা আছে? এখন সম্ভাবনা নেই এটাও যেমন ঠিক না, আবার সম্ভাবনা আছে এটাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্ল্যান হচ্ছে, যদি প্ল্যানটা ঠিকঠাক হয়। কারণ কি দেখো, একটা ল্যান্ডমার্ক কোনো জিনিস, যেমন ধরো কোনো গানের রিমেক যদি আমরা করি, তখন আমাদের মাথায় থাকতে হয় যে আগের যে গানটা ওটার আবেদন যেন একটুও ক্ষুণ্ণ না হয়। কোনো না। হ্যাঁ, ওটাকে ধরে ওই আবেদনটাকে যতটুকু সম্ভব আঁকড়ে ধরে নতুন গান করা। কারণ রিমেকের যুগ এখন, অনেক গানই এরকম রিমেক হচ্ছে। ঠিক তেমনিভাবে একটা ল্যান্ডমার্ক অনুষ্ঠান যেটা দিয়েই আমার পরিচিতি, তো সেই অনুষ্ঠানটা যদি আবার নতুন করে করতে হয় তাহলে অনেক দর্শকের অনেক রকমের ব্যাপার থাকে। যেমন আমার বাবার সিনেমা যদি আমি রিমেক করি, তো ওই রিমেক করতে গেলে কিন্তু আমাদের প্রথম তুলনাটা চলে আসবে যে দিলীপ দা কী বানিয়েছিল, দিলীপদার ওই ছবি দেবাশিস কী বানিয়েছে। এই জন্য এই জিনিসগুলোকে খুব ক্রিটিক্যাল এবং খুব টেকনিক্যাল জিনিস, এগুলো একটু মাথায় রেখে সাবধানে কাজ করতে হবে। মানে আবেগের জোয়ারে না ভেসে, যে হ্যাঁ সবাই খুব চাইছেন, আমি নিজেও সম্মতি দিয়েছি তা না, দিয়েছি, কিন্তু আসলে কতটুকুন হবে বা কিভাবে হবে। কারণ তৎকালীন সময়ের দেবাশিসের ব্যক্তিত্ব আর এখনকার সময়ের দেবাশিসের ব্যক্তিত্ব একেবারেই আলাদা, বয়সের একটা বিষয় আছে। এবং 25 বছর আগের 25 বছর কথা আগের যখন কথা, এটা হ্যাঁ। শুরু হয়। কিন্তু আমি এটা চাই হোক, এটা হয়তো একটু ডিফারেন্ট ওয়েতে, এই কারণে যে এখনকার সময়ের মানুষরাও জানুক। যেমন একটা সিনেমার গান যখন রিমেক হয় বা একটা সিনেমা যখন রিমেক হয়, হ্যাঁ, বিশেষ করে গানের ক্ষেত্রে সেটা হয় কি, আমরা চাই যে এই গানগুলো রিমেক হোক নতুন করে, নতুন আঙ্গিকে। কেন কি, এই গানগুলো এই জেনারেশন শুনেইনি, যে এত শ্রুতিমধুর গান বাংলাদেশের ইতিহাসে, সিনেমার ইতিহাসে রয়ে গেছে। হ্যাঁ, তো ঠিক একই জিনিস, সব কিছুই রিমেক হওয়া আমার মনে হয় উচিত নতুন জেনারেশনদের জন্য। আমরা আশা করছি যেন আমরা ভালো কিছু পাই সামনে, আশা রাখছি যে ভালো কিছু আমরা দেখব নতুন করে। আমি তখন অনেক ছোট, আমার মনে আছে একদম পিচ্ছি, সো ওই গানটা একটু মনে আছে যখন শুরু হয়। তো ব্যাপারটা এমন ছিল যে হ্যাঁ, নতুন কিছু শুরু হলেই কানে বাজতো। তো এমন কিছু আশা করছি আমরা এই জেনারেশনেও পাবো হয়তোবা, যদি দাদা চেষ্টা করে অবশ্যই পারবে। আর যেহেতু এটা বন্ধুত্বের উৎসব, সেক্ষেত্রে আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন। আপনাদের কাছে বন্ধুত্ব মানে কি? বন্ধুত্ব মানে একটা বন্ডিং, বন্ধুত্ব মানে শেয়ারিং, বন্ধুত্ব মানে কেয়ারিং। মানে আমাদের নিজেদের মধ্যেও যদি কোনো মনোমালিন্য হয়, আমরা চেষ্টা করি সেগুলো সবকিছু মিটিয়ে পরক্ষণে ফেলতে। এটা থাকে না। এবং এবং ছোট থেকে এখন তো আসলে সময় একদমই ডিফারেন্ট, ভিন্ন সবকিছু পরিবর্তন। তখন আপনারা বাচ্চা ছিলেন, এখন আপনাদের বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ, আমরা mature হয়ে সেক্ষেত্রে- গেছি। হ্যাঁ, সেক্ষেত্রে কি বন্ধুত্বটা একদমই সেমই আছে? যখন আমরা একত্র হই তখন আমরা পুরনো সময় চলে যাই। এমনি এখন আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা, বাচ্চার থেকে বাচ্চার বাবা বা বাচ্চার মা হয়ে বসে আছি। বাট যখন অফ দ্য ক্যামেরা বা এবং ওই যে আয়োজনটা আমাদের হয়, হয়। হ্যাঁ, বিশেষ করে এখন যেটা হয় যে ওর বাড়িতেই ম্যাক্সিমাম টাইম হয়, এবং ওখানে যখন হয় তখন আমাদের ওই পুরনো ছোট, যে আমরা ছোটবেলার যে ওখানে দিঠি বা ফিরে ছোটবেলার উপল, ছোটবেলার ইমন, ছোটবেলার দেবাশিস, তখন ওরকম হয়ে যায়। ওটা হয় কিন্তু একটা আনসেন্সার্ড আড্ডা হয়। আপনার কাছেও কি দাদা বন্ধুত্ব ও যেটা একই? বলেছে এক্স্যাক্টলি, বন্ধুত্ব মানে হচ্ছে বন্ধন। হ্যাঁ, একে অপরকে বিশ্বাস করা, একে অপরের উপর আস্থা রাখা। হ্যাঁ, এবং ভালো কাজ বা মন্দ কাজ যেটাই করি না কেন, সেটা সম্পর্কে কোনো সাজেশন যদি নিতে হয়, সেই ক্ষেত্রে ওই আস্থার জায়গাটা হচ্ছে এই বন্ধুত্ব। যে আমি ওকে বলতে পারি, ভালোটাও হোক খারাপটাও হোক, আমি ওকে বলার যে অধিকারটা, বন্ধুত্ব এক প্রকার অধিকার কিন্তু। একদম, হ্যাঁ, তো আমার কাছে বন্ধুত্বটাই মানে একদম প্রকৃত বন্ধু আপনারা পেয়েছেন, সেই বাবা থেকে শুরু করে একদম, মানে এটা বলা যায় যে উত্তরাধিকার সূত্রে একদম। বন্ধুত্বটা আমরা ওই পেয়ে লিগেসি গেছেন। ধরে রেখেছি এবং আজীবন ধরে রাখবো আমরা যতদিন ইনশাআল্লাহ। আছি। এবং অবশ্যই। আমরা কথা বলতে বলতে, আড্ডা দিতে দিতে অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। আমরা সবাই চাই এই বন্ধুত্ব সবসময় অটুট থাকুক এবং এই বন্ধুত্ব বংশ পরম্পরা সবসময় আরও বাড়তে থাকুক। আমরা একটা গান শুনে শেষ করতে চাই আপনাদের দুজনের কণ্ঠে, তবে তার আগে দর্শকদের থেকে একটু বিদায় নিয়ে নিব। দর্শক, পোলার ঈদ বন্ধুত্বের উৎসব, তারাদের বন্ধুত্বের গল্পে এই ছিল আজকের ঈদ আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। তবে আমরা কিন্তু গানটা শুনেই শেষ করবো এই আয়োজন।
আমরা গান শুনবো যেখানে আমাদের বাবারাও রিলেটেড Involved এবং ছিলেন, হ্যাঁ। আমরাও ইনভলভ। তো সেই গানটা হচ্ছে, চলো তোমারই পরশে গানটা করি। আচ্ছা, তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি মোর জীবনের সুখের গীতি, হয়ো না কখনো তুমি দুঃখের স্মৃতি। তুমি মোর জীবনের সুখের গীতি, হয়ো না কখনো তুমি দুঃখের স্মৃতি। তোমারই সাধনা আমার সকল আশা রাঙিয়ে দিল, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো।